আউট করে আমরা রওনা দিব হচ্ছে ইয়ার উদ্দেশ্যে, সাঙ্গু লেকের উদ্দেশ্যে। যতদূর আমি শুনেছি সাঙ্গু লেকে আমাদের বেশ ভালো মতোই স্নো এবং ইয়ে আছে, বরফ আছে। আর গতকাল যেটা করছি, আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে একটা চুক্তি করছি। আমরা টোটালি হচ্ছে সাঙ্গু লেক যাবো, সাঙ্গু লেক থেকে গ্যাংটক ফিরবো, গ্যাংটক থেকে আমরা আবার শিলিগুড়ি যাব। তো এতে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রায় 7,300 টাকার মতো খরচ পড়েছে। পারমিশনের ব্যাপারটা ওরাই হ্যান্ডেল করছে। আমরা আমাদের ডকুমেন্টগুলো দিয়েছি, এক কপি ছবি, পাসপোর্টের ফটোকপি, এক ভিসার ফটোকপি, আর বাদ বাকিটা আর হচ্ছে যে পারমিশনটা, সিকিমে ঢোকার পারমিশন, সেটার একটা ফটোকপি। আদার সব কিছুই ওরা করে দিছে। গাড়িও এখন নিচে রেডি থাকার কথা। আর আমরা এই গাড়িটাতে উঠেই আমরা চলে যাব। আর আমরা চেক আউট করে আমরা লাগেজটা হচ্ছে হোটেলেই রেখে যাব। এটা হচ্ছে এটা ট্রান্সপোর্টের একটা ছিল, রিকোয়েস্ট ছিল। ওকে, লেটস গো। তো এই হোটেলটায় সবচেয়ে বড় যে একটা আমি ফিল পেয়েছি সেটা হচ্ছে এই টাইপের লিফট। এই লিফটগুলো আমি দেখেছিলাম সর্বপ্রথম হচ্ছে টাইটানিক মুভিতে। টাইটানিক মুভিতে এইরকম একটা লিফট জাহাজের এক ডেক থেকে আরেক ডেকে যাওয়ার জন্য ইউজ করা হয়। তো আমার অনেক ইচ্ছা ছিল যে এই টাইপের কোনো একটা লিফট আমি যদি কখনো দেখতে পাই। নর্মালি ফ্যাক্টরিগুলোতে এই টাইপের লিফট ইউজ করে, বাট আমি আসলে চাচ্ছিলাম যেগুলো প্যাসেঞ্জার রেগুলারলি ইউজ করে সেই প্যাসেঞ্জার লিফটগুলা। তো যাই হোক, আমরা আমাদের চাবি বুঝিয়ে দিলাম আমাদের ইয়াতে হোটেল রিসিপশনে। সাথে আমাদের যে লাগেজ বা ব্যাগেজগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা ওনাদেরকে বুঝিয়ে দিই, ওনারা এটা কিপ করবে। হোটেলটা মোটামুটি সুন্দর ছিল। সত্যি কথা বলতে আমরা অনলাইনে আরেকটা হোটেল, ঠিক এটার অপোজিটে আমরা একটা হোটেল বুক করেছিলাম। তো আমরা যখন আসলে গ্যাংটক পৌঁছাই আমরা ওইখানটায় যাই, আমরা ওই হোটেলটা দেখি। দেখার পরে আসলে ওই হোটেলটায় থাকতে আমাদের আর ইচ্ছা করে নাই। হোটেলটাকে আমাদের অনেক লো গ্রেডের মনে হয়েছে। সো তখন আমি দেখলাম যে আমরা একটু খুঁজলাম যে দেখি আমরা আশপাশে আর কোনো পাই কিনা কোনো ভালো হোটেল। তো খুঁজতে খুঁজতে এই হোটেলটা পেয়ে গেলাম। রিসিপশনে কথা বললাম, রিসিপশন থেকে আমাদেরকে জানালো যে স্যার এখানে রুম ফাঁকা আছে। দেন একটা প্রাইস, রেন্ট, এই জিনিসটা নেগোসিয়েশনের মাধ্যমে মোরলেস একটা জায়গায় আমরা চলে আসি অলমোস্ট। আমার যে বুকিং করা যেটা ছিল সেখান থেকে 500 রুপির মতো আমার বেশি পড়েছিল। তো এই হোটেলটার অপোজিটে বেশ কিছু খাবারের দোকানও ছিল, বাঙালি খাবার বা বিভিন্ন রকমের থালি। আমরা গ্যাংটকে পুরাটা সময়ই আমরা বেসিক্যালি এই থালি খেয়েছি। আমাদের হোটেলটার নাম ছিল কিউ সাইনা। এখানে দেখতে পাচ্ছেন এই হোটেলটা মোটামুটি ভালো একটা, বেশ 3 স্টার মানের সার্ভিস বা রুমগুলো বেশ সুন্দর, গিজার ছিল, দেন বাথরুমটা অসাধারণ সুন্দর ছিল। তো এই হোটেলটা আপনারা যদি গ্যাংটক আসেন, বাজেট যদি একটু বাড়িয়ে থাকতে পারেন, সম্ভবত এটা পড়েছিল হচ্ছে 3,000 রুপির মতো। তো আপনারা এখানে থাকতে পারবেন। আর এখানের রিসিপশনটা হোটেলের এমনিতে যে খুব বেশি বড় ব্যাপারটা তা না, মোটামুটি ছোটোখাটো একটা হোটেল। তো তারপরেও মোটামুটি ডেকোরেশন বলেন বা রিসিপশনে বসার জায়গা, এটা মোটামুটি ভালোই ছিল। যাই হোক, আমরা আসলে অপেক্ষা করতেছি আমাদের গাড়ির জন্য। ফাইনালি আমরা গাড়িটা চলে আসলো। আমাদের সাথে যে গাইড হিসেবে ছিলেন সে ছিল একজন মেয়ে। ডেফিনেটলি আপনারা এইখানে গাইড ছাড়া আসলে সাঙ্গু লেকে যাইতে পারবেন না। আর আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি বেশ দক্ষ ছিলেন, হাসি খুশি ছিল আমাদের। আমরা জার্নি করছিলাম হচ্ছে সুজুকি গাড়িতে। সাঙ্গু লেক যাওয়ার জন্য যে জায়গাটা, গাড়িটা বেশ বেটার। আর আমরা যার সাথে কমিউনিকেট করে গাড়িটা নিয়েছি উনি বেসিক্যালি হোটেলটায় গাড়ি প্রোভাইড করে থাকে। আর এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা যদি সাঙ্গু লেক বা সিকিমের যেখানেই যান, সেখানে আপনাকে একজন পারমিটের সাথে সাথে একজন গাইড হায়ার করতে হবে। তো গাইড ছাড়া আপনি আসলে কোথাও যাইতে পারবেন না। সো এটা একটা ফ্যাক্ট। সো এক্সপ্লোর দ্য সাঙ্গু লেক।
আমাদের সকালের জার্নিটা খুব সুন্দর চলছিল। আমরা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় করে উপরে উঠছিলাম আস্তে আস্তে। গ্যাংটক বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আপনারা এটা দেখলেও আপনি দেখতে পাবেন, এটা দার্জিলিংয়ের চেয়ে কিন্তু অনেক নিচু। গ্যাংটকটা দার্জিলিং বরং উঁচু এর চেয়ে। বাট গ্যাংটকটা যেহেতু মানে একদম বরফের যে লাচুং সাঙ্গু এই জায়গাগুলোর কাছে, সো গ্যাংটকে বেশ ভালোই শীত পড়ে। আমরা যদিও গিয়েছিলাম এমন একটা সময়ে যখন আসলে সাঙ্গু লেকেই আমরা বরফ দেখতে পারার কথা না, বা বরফ স্নোফল দেখতে পারার কথা না, কিন্তু আমরা লাকি ছিলাম যে আমরা ওইখানে মোটামুটি বেশ ভালোই বরফ দেখি। কারণ হচ্ছে আগের রাতে আমরা আজকে যে যাচ্ছি, আমাদের গতকাল রাতে হচ্ছে এখানে স্নোফল হয়েছে। শেরাথন নাথুলা। যাইতেই পারবো না, খুব দেখা ইচ্ছে ছিল। বাবা মন্দির কোথাও যেতে দেবে না। নাথুলা পাস যাওয়ার সম্ভবত শুধুমাত্র যারা ইন্ডিয়ান তারা যেতে পারেন। আমরা যারা বাংলাদেশ থেকে আসি বা অন্য দেশ থেকে আসি, তাদের জন্য আসলে নাথুলা পাস যাওয়াটা সম্ভব না। ওইখানে আপনি পারমিশন পাবেন না। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন আসছিলাম তখন আমরা এটা জিনিসটা নিয়ে আমরা মজা করেছি। বাইরের দেশ থেকে সম্ভবত ইউকে বা কোনো একটা দেশের রাষ্ট্রদূত গ্যাংটকে ভিজিটে আসছিলেন, সিকিমে ভিজিটে আসছিলেন। তো তার জন্য যে লম্বা ফিরিস্তি, যে এই করা যাবে না, ওই করা যাবে না, এইখান থেকে ওইখানে যাবে, ওইখান থেকে ওইখানে যাবে, এর বাইরে যাইতে পারবে না। সো টু বি অনেস্ট, এই সিকিম এরিয়াটা সেন্সিটিভ ডেফিনেটলি, যেহেতু সীমান্তবর্তী একটা এলাকা। তো ইন্ডিয়ার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা, এবং এই এলাকাটা আসলে অনেক রেস্ট্রিকশন দিয়ে রেখেছে তারা। ড্রোন ফ্লাই করার নিষেধাজ্ঞা থাকে, ডিফারেন্ট জিনিস। তবে আপনারা এই যে আমাদের সাঙ্গু বলেন বা হচ্ছে গ্যাংটক বলেন বা দার্জিলিং বলেন, এখানে গাড়ির ড্রাইভারগুলো কিন্তু অনেক দক্ষ। আর বাংলাদেশের একটা মজার কনসেপ্ট আছে যে গাড়িতে 1500 সিসির গাড়ি খুব ভালো কাজ করে, 1500 সিসির গাড়ি না হলে এটা মানে ভালো হয় না। 1300 সিসির গাড়ি শুনলে অনেকে নাক ছিটকায়। বাট আমরা যে গাড়িটাতে চড়ে আছি সেই গাড়িটা মাত্র 900 সিসির একটা গাড়ি। বেসিক্যালি হচ্ছে গ্যাংটক হচ্ছে যেটা বললাম 1500 মিটারের মতো। এটা তো আরো বেশি উপরে হবে। গ্যাংটক হাউ মাচ ফিট? 5500 সো অলমোস্ট তাহলে ডাবল। হচ্ছে যে তোমার 3000 হবে। 3000 মিটার। 3 কিলোমিটার 3000 মিটার। প্রচুর ঠান্ডা হবে তা। Traffic is the common thing. এটা বাংলাদেশের এই ট্রাফিক সকালবেলা লাগতো, রাত্রে কিন্তু আসলে এখানে তো সবাই খুবই হেল্পফুল, নিজে নিজে গাড়ি সরায় নিচ্ছে। এখান থেকে হচ্ছে আমাদের পারমিটটা নিতে হবে। তো আমাদের ড্রাইভার যাচ্ছে পারমিট নেওয়ার জন্য। বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে যে নাথুলা পাস নর্মালি হচ্ছে সপ্তাহে 3 দিন যাওয়া যায়, বৃহস্পতি শুক্র শনি। সো আজকে প্রচুর ভিড় হবে সাঙ্গু লেক সহ নাথুলা পাস ওই দিকটায়। খুব ক্রাউডি একটা জায়গা হবে, হয়তো বা কেবল কারে চড়তে গেলে আমাদের লম্বা লাইনে অপেক্ষা করতে হবে। মোটামুটি পারমিশন বা বিভিন্ন ডকুমেন্টেশনগুলো করে আমরা রওনা দিলাম এখন সাঙ্গুর উদ্দেশ্যে।
রাস্তাটা আসলে দেখতেই পাচ্ছেন, বাংলাদেশের অনেক রাস্তার চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। এইটা আসলে আর্মিরা ব্যবহার করে। তো আর্মিরা ব্যবহার করার কারণে আসলে এই রাস্তাটা যথেষ্ট বড়, অনেক সুন্দর, এবং হচ্ছে আপনি মানে গাড়ি যদি আপনি ড্রাইভ করেন এখান থেকে, আই থিঙ্ক ইট উইল বি বেস্ট এক্সপিরিয়েন্স। চতুর্দিকে কুয়াশা বা মেঘ যেটাই বলেন। সুন্দর এঁকে বেঁকে রাস্তা, ঘুরে ঘুরে যাইতে হবে। আপনি যদি দূরে দেখেন এটা সোজা যে হাতের ডানে যে, তারপর আবার বাম দিয়ে একইভাবে, মানে পাহাড়ে ওঠার জন্য রাস্তাটা। দুই পাশে জায়গায় জায়গায় আপনি চায়ের দোকান, রেস্টুরেন্ট যেগুলো পেয়ে যাবেন। আপনারা যদি খেতে চান চা, বিস্কিট, ডেফিনেটলি নুডলস এবং বিভিন্ন রকমের যে ড্রিঙ্কসগুলো থাকে, হার্ড ড্রিঙ্কসগুলো, সেই হার্ড ড্রিঙ্কসগুলো কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন। তবে মজার ব্যাপার হচ্ছে এই রাস্তার পাশের যে হার্ড ড্রিঙ্কসগুলোর যে প্রাইস, সেই প্রাইসটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি। আপনার নর্মালি হচ্ছে গ্যাংটকে যে প্রাইস, যে দোকানগুলো আছে, যে বারগুলো আছে, ডেফিনেটলি বার না, মানে মদের দোকান। আমি একটা জিনিস বলি যে ইন্ডিয়াতে আমি আসলে এইবার লাস্টবার যে ফিলটা করেছি যে ইন্ডিয়াতে মুদির দোকানের চেয়ে আসলে মদের দোকান বেশি, স্পেশালি এই সিকিম, দার্জিলিং বা হচ্ছে শিলিগুড়ির যে এরিয়াটা, এই এরিয়াটা। আমাদের ড্রাইভার যথেষ্ট ভদ্রভাবে ড্রাইভ করছিলেন, কিন্তু আশপাশের যে ড্রাইভারগুলো ছিল তারা যে খুব বেশি ভদ্র ছিল ব্যাপারটা সেরকম না। অনেকেই অনেক স্পিডে আমাদেরকে ওভারটেক করছিল বিভিন্ন সময়ে, স্পেশালি টাটা সুমো যে গাড়িগুলো আছে। বাট এই পুরো রাস্তাটা আপনি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকবেন, এত সুন্দর লাগবে আপনার। এত লম্বা একটা জার্নি, এত বড় একটা জার্নি, আপনি আসলে বুঝবেনই না কখন আপনি যাচ্ছেন, কখন আপনি সানগুতে পৌঁছে যাচ্ছেন। আপনার একদমই কোনো রকমের কোনো যেটা বলে অলসতা বা হচ্ছে একটু বিরক্ত হওয়া, এই জিনিসটা আপনার মধ্যে আসবে না। আপনি ফিল করবেন যে আসলে রাস্তা দ্রুত শেষ হচ্ছে কেন, বা সানগুতে পৌঁছে হয়তো আপনার মনে হবে যে কেন এত দ্রুত শেষ হয়ে গেল। আপনি নিচে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এঁকে বেঁকে রাস্তাগুলা যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে। তো সাঙ্গু লেকটা আসলে ভারতের সিকিম রাজ্যের গ্যাংটক জেলায় অবস্থিত। এটার আসলে আরেকটা নাম আছে সোমগুর হ্রদ, যা বা সৌম্য হ্রদ। এটাকে অনেকে চাঙ্গু হ্রদও বলে, আবার আমরা যেটা বলি সাঙ্গু হ্রদ। এটা একটা হিমবাহের হ্রদ, রাজধানী গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার বা 25 মাইল দূরে অবস্থিত। আর এটার উচ্চতা হচ্ছে 3753 মিটার বা 12,313 ফুট উচ্চতায়। এটা যদিও খুব বেশি উঁচু না আপনি যদি কম্পেয়ার করেন আদার্স যে জায়গাটা, বাট শীতকালে এই হ্রদটি সম্পূর্ণ বরফ হয়ে যায়। তো শীতকালে যাওয়াটা বেস্ট একটা সময়, কিন্তু এখানে শীতকালে রিস্কটাও থাকে। কারণ হচ্ছে শীতকালে দেখা যায় অনেক সময় প্রচণ্ড তুষারপাতের রাস্তা থাকে, খুব বিপর্যস্তকর, এবং হচ্ছে এখানে আসলে খুবই রিস্কি একটা রাস্তা হয়ে যায়। আর এই হ্রদটার সবচেয়ে বড় সুবিধা, যেটা সবচেয়ে বড় যে দেখার ব্যাপারটা, সেইটা হচ্ছে যে শীতকালে এক রকমের কালার, ঋতু পরিবর্তনের সাথে সাথে হ্রদের পৃষ্ঠ বিভিন্ন রং প্রতিফলিত করে, যার কারণে বিভিন্ন রকমের কালার চলে আসে। আমাদের যে ড্রাইভার আর হচ্ছে আমাদের যে গাইড, সুন্দরী গাইড, দুইজনে বেশ বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আমার যদিও একটু বিরক্ত লেগেছে, কারণ অনেক বেশি কথা বলে এই মহিলাটা।
বাট স্টিল তারা কথাবার্তা বলে বলে চালাচ্ছে। ড্রাইভার হয়তো ঘুম পাবে না বা ইয়ে হবে না, ড্রাইভারও হয়তো বিরক্ত লাগছিল বিভিন্ন সময়, সে শুধু হা হু হা হা একটু হাসি দিয়ে তার সাথে সমঝোতা মানে সমাজ লিগিয়ে এই টাইপের কথাবার্তা বলছিল। সো স্থানীয় সিকিমিজরা কিন্তু এটাকে অনেক মানে শ্রদ্ধার সাথে দেখে বা ইয়া করে। এই পুরা সাঙ্গু এরিয়াটা আসলে আর্মি দ্বারা কন্ট্রোল। এই হ্রদের মূলত কিন্তু বুৎপত্তি হচ্ছে তসো, সিকিমিজ ভাষায় তসো নামটি দুটি শব্দ, তসো অর্থ হ্রদ এবং মগ অর্থ মাথা দিয়ে তৈরি, যার আক্ষরিক অর্থ হচ্ছে হ্রদের উৎস। চাঙ্গু হ্রদটা কিন্তু খারাপ পাহাড় দ্বারা বেষ্টিত, যা শীতকালে তুষার ঢাকা থাকে, গ্রীষ্মকালে তুষার গলে যায়, হ্রদের উৎস তৈরি করে। এই মানে তুষারের গলা যে পানি, সেটাই কিন্তু হচ্ছে এই হ্রদটার একমাত্র পানির উৎস, এবং বার্ষিক বৃষ্টিপাতও হয়। নর্মালি তাপমাত্রা 0 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। আমরা যখন গিয়েছিলাম তখন 4 বা 3 ডিগ্রির মতো ছিল, যদিও তখন বরফ ছিল। এই রাস্তায় যাওয়ার সবচেয়ে বড় যে ফিলটা আপনি দেখবেন, খুব সুন্দর পরিষ্কার রাস্তা, হুট করে কই থেকে একগুচ্ছ মেঘ এসে পুরো রাস্তা আপনার অন্ধকার করে দেবে, ঢেকে দিবে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, মজার ইনফরমেশন হচ্ছে, নাথুলা পাস যাওয়ার রাস্তাটা কিন্তু এই হ্রদের পাশ দিয়েই। চীনা সীমান্ত ক্রসিং যেটা, সেটা পূর্ব উত্তর পূর্বের সরল রেখায় মাত্র 5 কিলোমিটার দূরে। তবে সড়ক পথে এটা 18 কিলোমিটার, কারণ হচ্ছে আপনার ঘুরে ঘুরে যাইতে হবে। আপনি চাইলেই 5 কিলোমিটার স্ট্রেইট হেঁটে যাইতে পারবেন না। সো 5 কিলোমিটার দূরত্ব যেতে আপনার 18 কিলোমিটার রাস্তা আসলে অতিক্রম করতে হবে নাথুলা পাস যাওয়ার জন্য। তবে নাথুলা পাসটা আমরা যেটা শুনেছি যে যেতে যেতে আমাদের গাইড এবং ড্রাইভারের কাছ থেকে, নাথুলা পাসটা দেখার মতো একটা জায়গা, বাট আনফর্চুনেটলি আমরা ওইখানে যেতে পারবো না। তো আপনারা চাইলে ইউটিউবে ডেফিনেটলি নাথুলা পাসের হয়তো ভিডিও থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমরা একটু পরেই নাথুলা পাসে পৌঁছে যাব। এই হ্রদটা কিন্তু একটা ডিম্বাকৃতি, এটা গোল বা এরকম একটা ডিম্বাকৃতি, আর পৃষ্ঠতলের আয়তন হচ্ছে প্রায় 24.47 হেক্টর। হ্রদের দৈর্ঘ্য হচ্ছে 836 মিটার বা 2743 ফুট, প্রস্থ 427 মিটার, সর্বোচ্চ গভীরতা 15 মিটার বা 49 ফুট, গড় গভীরতা 4.58 মিটার বা 15 ফুট। আর হ্রদের পানি কিন্তু মোটামুটি ঘোলাটে। এই হ্রদটার বেশ ভালো স্থানীয়ভাবে ধর্মীয় গুরুত্ব আছে। গুরু পূর্ণিমা উৎসবের স্থান হিসেবে এটাকে কনসিডার করা হয়, যেটা রাখি বন্ধন উৎসবও বলা যেতে পারে। হ্রদের চারপাশে আলপাইন বন রয়েছে। এটা মে মাসের মাঝামাঝি শীতকাল শেষ হওয়ার পরে হ্রদের সীমানায় নীল এবং হলুদ পপি, আইরিস ইত্যাদি ফুলের মনোরম একটা ভিউ হয়। সো আপনারা শীতকালের পরে গেলে, মোটামুটি ভালো একটা সময় গেলে, আপনারা এই ডিফারেন্ট একটা সাঙ্গু দেখতে পাবেন, সাঙ্গু লেক দেখতে পাবেন। যদিও আমরা এটা করিনি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে চমড়িগাই বা খচ্চর, এটার উপরে আপনারা উঠে ঘুরে দেখতে পারবেন।
আপনি দেখেন কিছুক্ষণ আগেও রাস্তা কত সুন্দর ছিল, এখন পুরা অন্ধকার, মেঘে ঢেকে গেছে পুরো রাস্তা। এখানে বাইকিং করা ডেফিনেটলি আরেকটা চমৎকার একটা ব্যাপার হবে। पूरा बादल छा गया सर इधर এই সাঙ্গু লেকে প্রতি বছর প্রায় 3 লক্ষ উপর পর্যটক আসে। নর্মালি এই রাত্রি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত খুব দেখার মতো একটা জায়গা। এই ভিডিওটা একটু লম্বা, কারণ আসলে লম্বা না করলে আপনারা এই রাস্তাটার সৌন্দর্য বা এই রাস্তাটা আসলে যে এত সুন্দর বা বিভিন্ন রকমের যে ভিউ, এই জিনিসটা আপনারা দেখতে পাবেন না। পাথুরে পাহাড়, অসম্ভব সুন্দর রাস্তা, মানে আনবিলিভেবল একটা অপার্থিব যাত্রা। আমরা সময়ের অভাবে লাচুং বা এই জায়গাটায় যেতে পারি নাই, তো আপনারা অবশ্যই সময় নিয়ে যাবেন, লাচুংয়ের এই জায়গাটা দেখে যেতে পারেন। আর আরেকটা ব্যাপার, অনেকের মধ্যে কোশ্চেন থাকে যে আমরা সাঙ্গু যেতে চাচ্ছি, এখানে একটা ভয় কাজ করে। নর্মালি পাহাড়ের উপরে অনেক সময় দেখা যায় যে অক্সিজেনের ঘাটতি হয় বা হচ্ছে অক্সিজেন অ্যাডিশনাল, অনেক ভিডিওতে আমি দেখেছি যে অ্যাডিশনাল অক্সিজেন কিনে নেবেন এরকম বলা হয়, কিন্তু অনেস্টলি সাঙ্গু যেতে আপনার কোনো রকমের প্রিপারেশন লাগবে না। এটা খুব বেশি উঁচু না, এইখানে অক্সিজেনের কোনো ঘাটতি নাই, এইখানে আপনার কোনো রকমের অক্সিজেন বটল বা এই জিনিসগুলো লাগবে না। তো আমরা যেতে যেতে মোটামুটি একটা জায়গায় আমরা ব্রেক নেই। দেখেন আমরা অলমোস্ট একটা জায়গায় আসছি যেখানে পাহাড়ের গায়ে গায়ে তুষারকণা বা বরফ জমে আছে। আস্তে আস্তে আমরা সাদা কালোর দুনিয়ায় হারিয়ে যাচ্ছি। একটু পরে দেখবেন যে আর কোনো সবুজ নাই, যেদিকে তাকাবেন শুধু একটা বিমর্ষ এক রকমের প্রকৃতি। এখানে মূলত ঠান্ডা খুব একটা না, বরফ থাকলে যেরকম ঠান্ডা হবে ওইরকম কিন্তু ঠান্ডা না। মেঘ ভেসে বেড়াচ্ছে এক জায়গায়, আর চতুর্দিকে হচ্ছে বরফ, এরকম অনেক দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা একটা বরফের জায়গায় যেহেতু যাচ্ছেন, ডেফিনেটলি আপনার একটা গামবুট লাগবে, বা আপনারা চাইলে ওয়াটারপ্রুফ যদি বুট থেকে থাকে আপনার, সেটা আপনারা ইউজ করতে পারেন। বাট যদি না থাকে, এটা এমন না যে আপনাদের লাগবেই, আপনারা চাইলে এখান থেকে ভাড়া নিতে পারেন। আর দেখেন এখানে কত রকমের ড্রিঙ্কস আছে, ভদকা বা আদার্স। তো এখানে আসলে আমি একটু হওয়ার জন্য, মানে আমরা যাতে একটু বেটার ফিল করি, এই জন্য আমরা সুপি নুডলস নিয়েছিলাম। গরম গরম সুপি নুডলস কিন্তু খেতে বেশ লেগেছে। Anything you can eat. বিশাল লস প্রজেক্ট, বুঝছো? বোতলটা নিয়ে এসলাম ওই তো। তাই না? তুমি সবসময় ওই কাঁধের ব্যাগে রাখো, আজকে কেন খুলে ওইভাবে রাখলাম? আমি তোমার রাখতে বলছিলাম, কিন্তু তুমি রাখছো। ওইভাবে রাখো না, যেমন বাইকে রাখতে বলছি। শিলিগুড়ি যে খাবো। এত গরম নুডলস, বাট এত মোটামুটি ঠান্ডা ছিল বাইরে যে আসলে এই নুডলসটা খেতে খুবই ভালো লাগছিল, এবং আমার মনে হচ্ছিল না যে আসলে আমরা অনেক গরম কিছু খাচ্ছি। এখানে এই নুডলসটা খাওয়াটা বেশ মজার, আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন গরম নুডলস খাওয়ার ব্যাপারটা। আর যারা ড্রিঙ্ক করতে পছন্দ করেন বা করেন মাঝে মধ্যে, তাই তারা হালকা একটু হার্ড ড্রিঙ্কস নিতেই পারেন, এটা দোষের কিছু না।
এতে আপনার এই বরফের মধ্যে গেলে আপনার মোটামুটি একটু মানে বেটার ফিল পাবেন। এটা হচ্ছে আর্মি এরিয়া, বুঝছো? যাবতীয় ফেসিলিটিস আছে। খাওয়া দাওয়া শেষে তারপর আমরা একটু যে বুট ভাড়া করে নেওয়া মানে গামবুট, সেই গামবুট ভাড়া করে আমরা আবার রওনা দিলাম সাঙ্গুর উদ্দেশ্যে। নয়শো সিসির গাড়ি, এটা মনেই হয় নাই। এটা যেভাবে পাহাড়ে ক্লাইম্ব করছে বা যেভাবে স্পিডে যাচ্ছে, আনবিলিভেবল। সো আসলে যেটা বলছিলাম যে সিসির উপরে সবসময় অনেক কিছু ডিপেন্ড করে না, বেসিক্যালি ডিপেন্ড করে পাহাড়ে যদি আপনি গাড়ি ড্রাইভ করতে চান এটা ম্যানুয়াল গিয়ার কিনা। ম্যানুয়াল গিয়ার একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। बाबा मंदिर है ना, वहाँ पर क्या बाबा का आत्मा अभी भी जिंदा है बोलते हैं, मतलब जो आत्मा है हाँ। वो अभी भी इंडिया का सुरक्षा करता है बोलते हैं। जो वहाँ पर जितना भी आर्मियाँ हैं है ना, हाँ। कुछ झगड़ा होने वाला है चाइना और इंडिया का, तो कोई सो रहा है तो उसको उठाता है ना, वो सब एकदम स्ट्रिक्ट करता है वहाँ पर। इसीलिए ये मान के ही तो इतना ज़्यादा जो भी आर्मी जाता है वहाँ से सब उतर के सब सैल्यूट करके जाता है वहाँ से। जितना भी गाड़ी से भी निकलने से जहाँ से भी आप वहाँ जाते हैं, जो भी ऑफिसर होने से वीआईपी होने से भी वहाँ निकल के एक बार सैल्यूट करके जाते हैं क्यों सब। रीजन क्या बताया? अभी जो पहले जो एक ब्रिगेडर आए थे क्या? बहुत पहले, तो वहाँ पर एक जो बाबा हरभजन सिंह जो था वो एक सिर्फ आर्मी था है ना। आर्मी होने के कारण से उसने क्या सोचा कि ये तो मेरे से छोटा था, हाँ, इसको हम सैल्यूट नहीं करेंगे बोल के वहाँ से उन लोग वो नज़दीकी एक हेलीपैड है, हाँ। उन लोग हेलीपैड से निकल गया था। वो तीन उसका आर्मी, एक पायलट और 2 आर्मी भी था उसके साथ, और तीनों निकल गया था। जैसे कि बाबा मंदिर है उसी के सामने क्रैश हो गया था। क्रैश होने के कारण से वो तीनों को कुछ भी नहीं हुआ है ना, और वो ब्रिगेडर वहीं पर मर गए थे। और जो नया वाला बाबा मंदिर है उसी ब्रिगेडर के बीवी नहीं बनाया है अभी। पुराना वाला जो बाबा मंदिर है उसके आगे है, जो उसका जो रहता था वहाँ वो जो बाबा हरभजन सिंह जो रहते थे वो आगे है। और जो अभी नए वाला बाबा मंदिर बनाया वो ब्रिगेडियर की बीवी ने बनाया, उसी के नाम पे बनाया। जो मर चुके हैं उसके हाँ जी, उसी के नाम पे बनाया है। इसलिए बहुत मानते हैं, अभी भी उसका छुट्टी मिलता है, अभी भी उसके सिलेक्ट जाते हैं, अभी भी उसका एकदम कपड़े वगैरह, उसका जूता वगैरह एकदम चमका के डेली उसका शूज़ पे डेली पॉलिश होता है ना। उसका अभी भी उसका जिस कपड़े है उसका डेली जो कपड़े रखे हुए हैं उसको डेली धुला के दूसरे कपड़े रखते हैं, जो कपड़े আমাদের ড্রাইভার বেসিক্যালি একটা মিথ বলতে পারেন বা একটা সত্য ঘটনা বলতে পারেন। ওইখানে একজন আর্মি অফিসার তার সম্পর্কে কিছু মানে গল্প বা ইতিহাস টাইপের নাথুলা পাসের ওই জায়গাটা ওইটা নিয়ে বলছিলেন। তো আমি যেহেতু আসলে খুব একটা ভালো হিন্দি পারি না, তো আমার অত বেশি আগ্রহ ওই সময়ে ছিল না, বরং পরবর্তীতে আমি শুনে নিয়েছি স্বর্ণের কাছ থেকে আসলে কী বোঝাচ্ছিল। आगे से ही मानते थे। তো আমরা যতই এখন সাঙ্গুর কাছাকাছি যাচ্ছি ততই আমরা বরফের দেখা পাচ্ছি রাস্তার দুই ধারে। প্রচুর পরিমাণের মেঘ বিভিন্ন সময় আসছে। आर्मी में लगा हुआ सिर्फ 2 साल हुआ था,
वो एकदम छोटा सा, हमसे भी छोटा लड़का है ना, वो सिर्फ एक आर्मी है, अभी भी ऑफिसर 3 स्टार का होने वाला था, है ना, पर वो अभी भी आर्मी में लगा हुआ था। यहाँ पर लड़ाई हुआ, तो उसका लड़ाई होने के बाद उसका जो शरीर था उसका सब गायब हो गया था, मिला ही नहीं था, है ना। और मिला ही नहीं था। फिर बाद में क्या हुआ कि वो सब जो ब्रिगेडियर के सपने में आया था, वो ऑफिसर के सपने में आया था कि मेरा जो बॉडी है यहाँ पर है, ऐसा ऐसा करके यहाँ पर दबे हुए हैं, जाओ निकालो, ये सब बोला। पर उसका सिर्फ सपना का बात था, है ना। फिर वो ऑफिसर होने के कारण से वो आर्मी को लेकर जाके सच में वहाँ पर ऐसा देख रहा था, और सच में उसका जो शरीर था उसको मिल गया वहाँ पर मिला। जी, वहाँ पर मिला दबा हुआ, है ना। उसके बाद आगे फिर जो आदमी यहाँ पर जो आके तब से उसको थोड़ा मानने लगा। और जो यहाँ पर सोता था, जो बॉर्डर एरिया में जो जितना भी आर्मी खट रहा है ना, यहाँ पर जो काम कर रहा है, जितना भी ये ड्यूटी में होता है ना, उन लोग जो सोता है तो उसको मार के उठाता था। कुछ झगड़ा होने वाला था तो उसको एकदम ही उसको सोने नहीं देता था। सोने वाला है तो उसका कुछ है ना, ये या मार के या कुछ करके उठा देता था। इसीलिए अभी तक चाइना ने अभी तक इधर से हमला अभी तक नहीं किया है। এইখানে আরেকটা রেস্টুরেন্ট, এটার বাংলা এরকম জায়গায় জায়গায় আছে আসলে। এটার বাংলা হচ্ছে হরভজন সিং। উনি একজন আর্মিদের কাজ করতো, মানে অনেক কম বয়স ছিল, 22 বছরের মতো বয়স ছিল। बिचारा यहाँको मर्नेको हुन्छ, त्यो नानीको माया लाग्छ, याद छ त्यो निकालेर যখন यो ইন্ডিয়া गाडीमा চায়না हालेको যুদ্ধ হয় थियो नि। তখন সামা ওনার বডিটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হয়ে গেছে, কেউ পাচ্ছিল না ওনার body। बिचारा त्यो मुनिबाट नानी निकालेर यो गाडीमा कुद्दै ल्याएर তখন एकैछिनमा এক ব্রিগেডিয়ারের স্বপ্নে তার বডিটা আসে যে আমি এই জায়গায় আমাকে এখানে कस्तो माया लागेको त्यो भिडियो चाहिँ। আমাকে এখানে রাখা হয়েছে, আমি এখানে পড়তে আছি, মানে এখানে আমার यस्तो बढी পুরো छ আছি, हजार আমার कस्तो কষ্ট भयो त्यो লাগে। आमा बाउलाई झन् लाइफमा कहिले नमगेर जस्तो लाग्छ नि सिक्किम भन्ने कुरो चाहिँ। अब सोच्नु त बिचारा अब एउटा नानीलाई देखाउनु त गएको होला फेरि त। এখানে বডিটা আছে। भन्दा नानीलाई सोचेर आएको होला नि त उनीहरू होइन। एउटा उसलाई नानीलाई তখন থেকে চিঠিগুলো মানা শুরু করছে যে না, ঠিক আছে, মানে আসলে नानी चाहिँ त्यस्तो depression भइदिएर ছিল। चाहिँ त्यो आमा बाउ चाहिँ कस्तो भयो होला। তারপরে তোমার যখন দেন 6 वर्ष একটা সময় ছিল যখন নাকি ইন্ডিয়ার আর চায়নার মধ্যে মানে ঝামেলা হওয়ার একটা পসিবিলিটি ছিল, বুঝছো? মানে এটা থাকে না, লুকায় লুকায় ঝামেলা করবে, অ্যাটাক করবে। তখন হচ্ছে ইন্ডিয়ান আর্মিরা ঘুমাইছিল, বুঝছো? একটু নয়জি, বাট আমার ওয়াইফ আমাকে বোঝানোর চেষ্টা করছে। ওরা বলছিল যে ওদেরকে এই যে উনি হচ্ছে ওদেরকে মেরে মেরে ঘুমাতে হয়েছে। মেরে মানে মাইরা, তুই তো ঘুমাচ্ছিস কেন? মানে থাপ্পড়টা Why you are sleeping? এটা ঝামেলা হবে। ওদের মধ্যে করে দেখি যে আসলে চাইনিজরা ঝামেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, বুঝছো? অ্যাটাক করবে এই টাইমে ওদের ঘুমাচ্ছে। ক্ষতি করে এটা করে মানে এই জায়গাটাতে। আর হচ্ছে তোমার এখানে তারপর হচ্ছে যে একজন ব্রিগেডিয়ার ছিল আর দুজন অফিসার একবার এটার সামনে যাচ্ছিল, মানে এটা তোমার ইন্ডিয়ান এবং চাইনিজরা দুজনেই তোমাটাকে প্রোগ্রাম করে যাইতে আসে। তাই তবে রাস্তা যতই বড় হোক, আপনি যদি খুব বেশি এক্সপিরিয়েন্সড না হন তাহলে কিন্তু এই রাস্তাটায় আসলে ড্রাইভ করাটা কিছুটা ডেঞ্জারাস। মাঝে মধ্যে আপনার সাথে দেখা হয়ে যাবে বিভিন্ন রকমের আর্মি গাড়ি। ব্রিগেডিয়ার ঠিক আছে, আমরা বেশ কয়েক জায়গায় আর্মি গাড়ি পেয়েছি। অবশ্যই অনেক ফরকেট না তো হচ্ছে যে উনি বলেছেন যে এত কম পদবীর লোককে আমি কেন हराएको चाहिँ नौ होइन হরাকো हराएको তো এই মন্দিরের ঠিক সামনে একটা मतलब त्यो उही मात्रै टाउकै मात्रै त्यो যাচ্ছিল এক জায়গায় টাটা সুমো গাড়িগুলো আসলে অনেক শক্তিশালী গাড়ি। এই গাড়িগুলো আসলে এত ফাস্ট মুভ করতে পারে, পাহাড়ের জন্যই মনে হয় এই গাড়িগুলো তৈরি হয়েছে। আমাদের ড্রাইভারও আসলে 40 থেকে 60 স্পিডেই চালাচ্ছে এই রাস্তা। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর রাস্তা হইলে পাহাড়ি রাস্তার মধ্যে আসলে 40 থেকে 60 স্পিড মেনটেন করা যায়। যেখানে আসলে বাংলাদেশের আমি রেগুলার ধামরাই রোডে যাওয়া আসা করি, গাবতলী ধামরাই রোডটায় সাভারের যে রাস্তার অবস্থা, ওইখানে দেখা যায় অনেক জায়গায় আমার স্পিড কমিয়ে 20-30 স্পিডে নিয়ে এসে চালাইতে হয়। এটা জানতে চাচ্ছিলাম যে কেন তাকে জায়গায় জায়গায় আর্মি ক্যাম্প দেখতে পাবেন। त्यो भेट्दाखेरि चाहिँ के भयो, आमालाई चाहिँ सदा मेरै छोरा हो कि भन्ने भएछ होइन। अब त्यहाँदेखि फेरि আমরা এই পর্বটায় শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি যে সাংবুতে যাওয়ার রাস্তার যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা, বিভিন্ন ভিউ, সিনারিও,
এর পরবর্তী পর্বে থাকবে বেসিক্যালি আপনার সাঙ্গু লেকে আমরা যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো করেছি সেইগুলা, যেমন আমরা যে সাঙ্গু লেকের যে রোপ কার বা ওটাকে কি বলে, যে রোপ কারটা আছে সেটায় উঠেছি, তারপরে হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করেছি, বরফে আমরা গিয়েছি। সো ওই জিনিসটা আসলে অন্য রকমের একটা মজা এবং ডিফারেন্ট একটা জিনিস। होइन अब 9 महिनामा त अब एक सोच्यो भने पानी भयो यो कुरा भयो होइन धेरैवटा कुरा छ नि त कसरी बाँचिरह्यो कि त त्यो फाइन हो त्यही त भनेको त अब আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি সাঙ্গুর কাছে, दुःख सुख ठिकै छ अरे सानोतिनो যেটা আমাদের টার্গেट ছিল। भेट्नु भनेको त्यो अनसडन नहुने कुरा हो नि त्यो पनि अब अचानक अचम्म भयो त्यो त होइन। तर अब त्यसरी स्टडी गरेको छैन पुलिसहरूले होइन गर्नु त, तर अब मेरो दिमागमा चाहिँ मेरो पुरा त्यस्तो खालको स्टडी केस स्टडी चाहिँ मलाई त्यसरी गर्नु मन पर्छ क्या। अब यो नानीको हस्पिटल लु फाइलमा थियो भने त ठिकै छ, लु पानीले भिजेन होला हो त्यही त होइन, फाइलमै थियो होला सायद त्यो अब त्यो केही फाइलहरूमा এখানে আপনি মোবাইল ইন্টারনেট পাবেন না, তো মোবাইল ইন্টারনেট বা হচ্ছে মোবাইলে কথা বলাটাও আপনার জন্য ডিফিকাল্ট হবে। अहिले त अब के हुन्छ जाँदै यत्रोमै আমার ফোন আমরা আস্তে আস্তে সাঙ্গু লেকের কাছাকাছি যাচ্ছি। किन भन्नु त भन्दा बरु मान्छेले के भयो भनेपछि यो डिप्रेसन भन्ने कुरा चाहिँ मान्छेले जस्तै कि अब আমরা আস্তে আস্তে অনেক উপরে উঠে পড়েছি। এখানে দেখা যাচ্ছে নাথুলা পাস 25 কিলোমিটার, সাঙ্গু 12 কিলোমিটার। তো সড়ক পথে আমাদের আরো 12 কিলোমিটার ড্রাইভ করতে হবে, দেন আমরা হচ্ছে সাঙ্গুতে পৌঁছাবো। ঠান্ডা তো লাগেই। उसलाई बिहा गर्ने टाइममा चाहिँ त्यत्रो बजार ব্যাপারটা এমন নয় যে সাঙ্গু আসলে অনেক দূরে, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরে উঠতে হয়, সো এই ঘুরে ঘুরে উঠতে যে আসলে সড়ক পথের দূরত্বটা অনেক বেড়ে যায়। আর আপনারা ড্রোন নিয়ে না নিয়ে আসাটাই বেটার, কারণ ড্রোন নিয়ে আসলে আপনারা ফ্লাই করাইতে লিগ্যাল ঝামেলায় পড়তে পারেন। यहाँबाट म चाहिँ त्यसको बसेबाट चाहिँ बिहा चाहिँ एकजना मेरो काकामै फाल्टोले भन्दा मेन चाहिँ घरकोले खुसी दिएको छ। আমরা যত কাছাকাছি যাচ্ছি সাঙ্গুর বরফের পরিমাণ বাড়ছে, চতুর্দিকে সাদা হয়ে যাচ্ছে, সবুজ হয়ে যাচ্ছে, সাদা আর কালো। गएको होस् होइन जस्तै पनि होस् तर आफ्नो घरको फ्यामिलीले चाहिँ আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে আপনার দেখবেন যে মোটামুটি পুরাটাই হচ্ছে সাদা কালো একটা ফিল চলে আসবে, যদিও একটু একটু সবুজের আভা আছে, কিন্তু আপনি যত কাছাকাছি যাবেন সাঙ্গু লেকের আপনি শুধুমাত্রই দেখতে পাবেন বরফ আর বরফ, বরফ আর বরফ। পারবো পার্টনার, আমি ফিনল্যান্ডে থাকতে পারবো। আমরা খুবই লাকি যে আমরা যেদিন যাই তার আগের রাত্রে তুষারপাত হয়েছিল। ইভেন আমরা যেদিন হচ্ছে আমরা আজকে তো যাচ্ছি, আজকে যখন আমরা নামার পরেও আমরা আসলে এটাকে বলা হয় ডেভিল আইস, এটা স্থানীয় ভাষা ডেভিল আইস। এই আইসে তারা স্থানীয়রা যেটা আমাদেরকে ওয়ার্ন করলেন যে এটা আমাদের মাথায় পড়লে বা আমাদের শরীরে পড়লে আমরা অসুস্থ হয়ে পড়বো, দ্যাটস ওয়াই আমরা যাই নাই। বাট আমরা প্রথমে আসলে খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম যে এটা কি কাইন্ড অফ তুষারপাত হচ্ছে কিনা, তো আমরা একটু ভালো ফিল করতেছিলাম যে আসলে মেবি তুষারপাত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে না, ওইটা একটা ডেভিল আইস। এটা কাইন্ড অফ শিলাবৃষ্টির মতো কিছু একটা হবে। আমরা দুই পাশে বরফ দেখতে দেখতে বিমর্ষ একটা প্রকৃতির মধ্য দিয়ে যাচ্ছি সাঙ্গু লেক। ब्लगरहरूले पनि कम्ती कमाउँदैन है सोच्यो त कमाउँछ नि রাস্তাঘাট ভিজে চ্যাপচ্যাপে অবস্থা, তবে ডেফিনেটলি যথেষ্ট ভালো একটা রাস্তা এবং হচ্ছে খুব সুন্দরভাবে কার্পেটিং করা। বাংলাদেশের হাইওয়েতেও আসলে এত ভালো কার্পেটিং অনেক সময় থাকে না। এইটা ব্যাপারটা এমন না যে বাই ডিফল্ট এত সুন্দর রাস্তা করছে, কারণ ইন্ডিয়ার কাছে আমি যতদূর বুঝি এই রাস্তাটার গুরুত্ব অপরিসীম।
চায়নার সাথে যদি ইন কেস কোনো কলিশন হয় বা কোনো ঝামেলা হয়, তখন এই রাস্তাটা রসদ সরবরাহের জন্য ইন্ডিয়ান আর্মির কাছে একটা গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে দাঁড়াবে। সো এই রাস্তাটাকে টেক কেয়ার করার ডেফিনেটলি ইন্ডিয়ার জন্য একটা চরম প্রায়োরিটির ব্যাপার। खाली घुम्नै मात्रै निस्केको जस्तो भइरहेको छ योपालि म कि म एक्लै जानु भएको छैन फेरि हो পাহাড় ধস ঠেকানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে দুই পাশে ইয়া দেওয়া, মানে পাহাড়টাকে ধরে রাখার জন্য বেড়া দেওয়া, দেয়াল তুলে দেওয়া, যাতে পাহাড় ধসে এটা কোনো অবস্থাতেই রাস্তা ব্লক না হয়ে যায়। দার্জিলিং সিকিমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু পাহাড় ধসটা খুবই নর্মাল একটা ব্যাপার। আপনারা যদি বর্ষা মৌসুমে দার্জিলিং ভিজিট করতে যান, এই ব্যাপারে খুবই সাবধান থাকবেন। স্পেশালি আপনারা আবহাওয়ার রিপোর্ট বা হচ্ছে নিউজ পেপারগুলো পড়ে যাবেন যে কোথাও পাহাড় ধস হচ্ছে কিনা বা প্রচণ্ড বৃষ্টি যদি হয়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডেফিনেটলি অনেক টাকা পয়সা খরচ করে আপনারা যান বা আপনারা দেখতে যান, কিন্তু লাইফের উপরে আসলে কোনো কিছু হয় না। যদি বৃষ্টিপাত হইতে থাকে, তিস্তা নদীর আশপাশে কিন্তু প্রচুর পরিমাণে পাহাড় ধস হয় এবং এটা ডেডলি। প্রতি বছরই পাহাড় ধসে অনেক অনেক মানুষ মারা যায়, এই বা ফ্লাডও হয় অনেক সময় তিস্তায়। সো এই জায়গাটা খুবই খুবই কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে। যদি আপনারা দেখেন যে আপনারা শিলিগুড়িতে আসলেন, আসার পর আপনার খোঁজ নিয়ে দেখলেন যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের এই পাহাড়ি রাস্তায় মুভ না করাটা সবচেয়ে বেটার ডিসিশন হবে। আপনার বিভিন্ন জায়গায় যেতে পারেন, যেমন হচ্ছে আপনি কালিম্পং যেতে পারেন, আপনারা যেতে পারেন হচ্ছে দার্জিলিং। এই রাস্তাটা আসলে পাহাড় ধসের সম্ভাবনাটা তুলনামূলক কম হয়, বাট ডেফিনেটলি সিকিমে না। এবং অবশ্যই যদি সামান্যতম রিস্কও আপনারা ফিল করেন বা স্থানীয় লোকজন আপনাদেরকে সামান্যতম ওয়ার্ন করে, আপনাদের এই বর্ষা মৌসুমে আপনাদের যাওয়াটা জাস্ট বোকামি ছাড়ার কিছু হবে না। কারণ জাস্ট ঘোরার জন্য লাইফ রিস্ক নেওয়ার কিছু নাই। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা বরফের পাহাড়ের ভেতরে ঢুকে যাচ্ছি, চতুর্দিকে শুধু বরফ আর বরফ। कस्तो लामो भिडियो बनायो अफ गर्नु बस डल्लै गर्ने होला त्यही जानु मान्छे। দূরে কিছুই দেখা যাচ্ছে না, এত ঘন কুয়াশা বা ধোঁয়া যেটাই বলেন। দিগন্ত আসলে দেখা যাচ্ছে না, শুধু সামনে যা আছে সেটাই দেখা যাচ্ছে। রাস্তার দুই পাশে বরফ। এই বরফের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনার ডেঞ্জারাস। আপনার গাড়ি যদি হচ্ছে সামহাও এই রাস্তা থেকে বরফে চলে যায়, তাহলে কিন্তু জিনিসটা খুব একটা ভালো হবে না। আপনারা লক্ষ্য করবেন যে এই হচ্ছে আমরা সাঙ্গু যখন লেক। ট্রাফিকে পড়ে যাচ্ছি তখন যদিও কিন্তু বরফ বাইরে টেম্পারেচার 1 থেকে 2 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু সত্যিকার অর্থে আমার কোনো রকমই ঠান্ডা লাগতেছে না। আমরা বরফ পড়াচ্ছি। আর কি এখানে থাকবে? আমার কাছে কিন্তু নাই তোমার টলটলে পানি বা জল যেটাই বলেন, আর হচ্ছে এই লেকের সাঙ্গু লেকে। পাশে উঁচু উঁচু পাহাড়। তো এতক্ষণ ঠান্ডা লাগতেছিল না, কিন্তু যে আমরা বুটটা নিয়ে আসছি, বেসিক্যালি বুটটা বেশ ঠান্ডা, পায়ে ঠান্ডা লাগতেছে। আমরা আসছে হচ্ছে এপ্রিলের 30, মানে মের প্রথম দিকে। তো আমার মনে হয় যে এই সময় যথেষ্ট পরিমাণ বরফ আছে, যদি বরফটা গলতেছে। আর বরফ গললেও এখনো পর্যাপ্ত পরিমাণে বরফ আছে এবং টেম্পারেচার অলমোস্ট কত 1 ডিগ্রি বা মাইনাস হইতে পারে। এখানে আমাদের গাইড, তার বয়ফ্রেন্ড মেবি বা তার খুব ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড হওয়ার সম্ভাবনা প্রবল। ওকে,
Let her be with you. So বেসিক্যালি এটাই হচ্ছে সাঙ্গু এই লেক। পশু- আমরা ওই দিকটা যেতে আমরা এখন কেবল কার উঠবো, কেবল কারটা আমরা উঠে নেই। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পানিটা খুব সুন্দর পানি অন্যরকম। হ্যাঁ ডেফিনেটলি সুন্দর হবেই,